এই সুরকিটা হচ্ছে শামুকের ডাস, সিরিজ গাছের আঠা, এই পোড়া মাটির কাজটাকে বলছে টেরাকোটা। আর প্রথমেই দেওয়া আছে দেখো এটা হচ্ছে কামান, 12.5 ফুট কামান। বাঁদিক থেকে যে ডান দিকে হচ্ছে দেয়ালের ভিজে ভিজে গুপ্ত সিঁড়ি মতো আছে। আর এখানটা হচ্ছে এটা হচ্ছে মন্দিরের ছাদে আমার সিঁড়ি, প্রত্যেকটা মন্দিরে। দেখো এটা হচ্ছে গান্দুয়া ড্যাম, এই যে লক গেট দেখতে পাচ্ছ, আর এইখান দিয়ে জল নেমে এদিকে চলে যায়। তো আমরা তো এখন বিষ্ণুপুর চলে এলাম। বিষ্ণুপুর আসার পরে এখানে টোটো হয়, টোটো করে ওরা স্পটগুলো ঘোরাবে, তার জন্য একটা প্যাকেজ সিস্টেম আছে, তোমরা এসে একটু বার্গেনিং করে কথা বলে নিতে পারো। এখানে ঘন্টা হিসেবে আছে, পুরো টোটাল চুক্তি হিসেবে আছে। যেহেতু আমরা এসেছি তো টোটালটাই আমরা চুক্তি করে নিলাম। টোটো করে যাচ্ছি এখন, টোটোর যে ভাই আছে আমাদেরকে নিয়ে যাচ্ছে। একজন বিষ্ণুপুরে যা কিছু আমি এখানে দেখাবো সমস্ত কিন্তু এখানে মল্ল রাজাদের তৈরি। এই মল্ল রাজাদের ইতিহাসটা বিষ্ণুপুরে শুরু হচ্ছে আপনার 694 সাল থেকে টানা 1983 পর্যন্ত মল্লখানের রাজা ছিলেন, নামে রাজা ছিলেন। লাস্ট যিনি 1983 দিনে মারা যান যে রাজা, কালীপদ শিকার নামে রাজা ছিলেন, সে রাজাকে আমি দেখেছি বা আমার বয়সী সমবয়সী লোকেরা অনেকে হয়তো দেখতে পাবেন তার ছবিটা এবং মৃত্যু সালটা আপনাদেরকে আমি দেখাবো। এই 1300 বছরের মধ্যে টোটাল 62 রাজা ছিল। বেশ কিছু প্রথম সারির বেশ কিছু রাজারা যে সমস্ত হেরিটেজ জিনিস তৈরি করছে, সেই সমস্ত হেরিটেজ জিনিসগুলো আপনাদেরকে আমি এক এক করে শুরু করব। প্রথমে আপনারা যার কাছে এসেছেন, এটা কিন্তু কোনো মন্দির না, এটা একটা রাস মঞ্চ। ওইটা রাস মঞ্চ। এই রাস মঞ্চটা যে বানানো হয়েছে না, 3টা আর্কিটেকচার নিয়ে তৈরি করা হয়েছে। উপরটা লক্ষ্য করুন মিশরীয় পিরামিড আকৃতি, টেপ পিরামিড আকৃতি। আর মাঝের অংশটা দেখুন চারকোণচাটা, যেমন মাটির বাড়ি 4 বাড়ি হয়, চারকোণচাটা 4 আকৃতির বা 2 আকৃতি। আর উপরে যে গোল গোল যে দরজাগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে মোগল স্থাপত্য। তাহলে উপরটা গেল মিশরীয় পিরামিড, মাঝের অংশ বাংলা 4 2 মোগল। আর তলে যে বেসটা বানাচ্ছে, এই বেসটা হচ্ছে মাকড়া পাথর দিয়ে, মানে ইংরেজিতে ল্যাটারাইট পাথর। এটি বিষ্ণুপুর রাজা মল্ল রাজা বীর হাম্বি 16th সেঞ্চুরিতে রাজমঞ্চ বানান 1600 খ্রিস্টাব্দে। আর এই রাজমঞ্চের মধ্যে যে গোল গোল যে ডোরগুলো আছে 108 ডোর আছে। পুরো রাজমঞ্চের মধ্যে 108টা দরজা আছে, যার প্রথম লাইনটা যখন পর করে 10টা সাজানো আছে, তারপরে আবার 10টা, তারপরে 5টা, 3টা, 1টা, এবং গর্ভগৃহের মধ্যে বেশ কিছু দরজা আছে। এইভাবে টোটাল 108টি দরজা সাজানো আছে। মানে প্রথমে বড়, তারপরে ছোট, তারপরে ছোট, নেক্সট করতে সমস্ত রাজপঞ্চায়েতে আমরা চুন সুরকি এবং টালির যে তৈরি করতে, এবং একটি সাথে খিলান আছে, এর মধ্যে কোনো রড বা সিমেন্ট ব্যবহার করা, রড সিমেন্ট আবিষ্কারই হয়নি। এইটা যখন হয় তখন দিল্লির সম্রাট যখন আকবর ছিলেন, আকবরের পিরিয়ডের সময় এই রাজপঞ্চায়েতটা বিষ্ণুপুরে তৈরি করা হয়। এর ইতিহাসটা স্যার আমি উপরে যাবো, চলুন। বাহ, কত আগেকার। এই নিচেরটা মনে হয় ঝামা পাথর টাইপের। অংশটা দেখতে পাচ্ছেন না স্যার, এটা হচ্ছে সিমেন্ট, এটা হচ্ছে চুন সুরকি, সুরকি বলা হচ্ছে। এই সুরকিটা হচ্ছে শামুকের ডাস, সিরিজ গাছের আঠা, বিউলি কলা, চিটে গুড়, পাল্লা খয়ের, এগুলা সমস্ত মিশ্রণ করে সুরকিটাকে তৈরি করা হয়। তখনকার দিনে এটাই কিন্তু সিমেন্টের মতো কাজ। আগেই বলেছি রড বা সিমেন্ট নেই। এই যে রাজমঞ্চে দাঁড়িয়ে আছেন, এর এখন বর্তমান বয়স হচ্ছে 425 বছর। 1600 খ্রিস্টাব্দে মহারাজা বীর হাম্বি তৈরি করেন, এর এখন বর্তমান বয়স হচ্ছে 425 বছর। আর যিনি রাজমঞ্চটা বানিয়েছেন, এখানে যে টোটাল যে 62 রাজা ছিল, তার মধ্যে বীর হাম্বির হচ্ছেন 49তম রাজা। এই রাজমঞ্চের আরো দুটো জিনিস দেখবেন আপনারা, শ্যামরাই মন্দির, জোরবাংলার মন্দির। এই 3টা জিনিসকে হেরিটেজ ঘোষণা করেছে। যে কারণে এই 3টা জিনিস লাইট অ্যান্ড সাউন্ডের আগে ব্যবস্থা ছিল। এর মধ্যে 8টা কালার লাইট, এখন আর লাইট অ্যান্ড সাউন্ড ওটা এখন নষ্ট হয়ে গেছে। এর মধ্যে 8টা কালার 10 বছর আগেও ছিল, 8টা কালার লাইট পড়তো। আর বিষ্ণুপুর ঘরানার যারা বড় বড় সঙ্গীতজ্ঞ ছিলেন, গোপীশ্বর বন্দ্যোপাধ্যায়, যদু ভট্ট, জ্ঞানপ্রসাদ গোস্বামীদের ক্যাসেটের মাধ্যমে গান হতো। যদু ভট্ট ছিলেন রবীন্দ্রনাথের সঙ্গীতের শিক্ষক। বিষ্ণুপুর ঘরানার একটা নিজস্ব ঘরানা আছে, যেমন লখনৌ ঘরানা, সেরকম বিষ্ণুপুর একটা নিজস্ব ঘরানা আছে। বেশ কিছু ওস্তাদ গলি আছে, সেই গলির দিকে যদি আপনি পেরি পেরি যান, এখনো তাদের বংশধর সঙ্গীত চর্চার মধ্যে লিপ্ত আছে, যেগুলোর নাম হচ্ছে ওস্তাদ গলি বলা হয়। এবার ভেতর দিকে আসেন, যত ভিতর দিকে যাবেন এই রাজমঞ্চের, তত এসির মতো ঠান্ডা অনুভব হবে। এই পাতলা পাতলা ইটগুলোকে বলা হচ্ছে স্যার টালি, বাংলাদেশের টয়াকাল টালি। আগে পুরো রাজপথে সুরকি দিয়ে প্লাস্টার দিয়ে ঢাকা রাখতো। যত দিন যাচ্ছে না, প্লাস্টারটা আস্তে আস্তে খসে আছে, পুরোটা এটা ঢাকা রাখতো।
আর দেয়ালের ভিতরে এই যে কুরুঙ্গির মতো দেখতে পাচ্ছেন, তখনকার প্রদীপ বসাতো এবং গেটের দু সাইডেও প্রদীপ দেওয়া হতো। আর বিষ্ণুপুরে আপনারা যা কিছুই দেখবেন সব 300 বছর, 400 বছর, 1000 বছর প্রাচীন জিনিস। একটা কেবল নতুন আছে ছিন্ন মশার মন্দির। ছিন্ন মশা বাদে সব 300, 400 বছর, 1000 বছর প্রাচীন জিনিসগুলো আপনারা দেখতে পাবেন। আচ্ছা, এটা কেন করা হতো, কি হতো, আমি একটু বলছি। দাঁড়ান ম্যাডাম, 15 গতবার পর বীর হাম্বির সিংহাসন বসেন। বীর হাম্বির যখন সিংহাসনে বসেন না, আমরা দুটো দিক দেখতে পাই, একটা হচ্ছে রাজনৈতিক দিক, একটা ধর্মীয় দিক। উনি প্রথম জীবনে প্রচুর পরিমাণ লুটপাট এবং যুদ্ধ বিগ্রহ লিপ্ত ছিলেন। সেই জীবনে অশোক যেমন টাইপের রাজা ছিলেন, সেরকম টাইপের রাজা ছিলেন। একদিন পুরীর থেকে নবদ্বীপ যাওয়ার পথে কিছু ব্রজবাসীরা তাদের মূল্যবান পুঁথি অর্থাৎ বই নিয়ে এই বিষ্ণুপুর পথে যাচ্ছিল গরুর গাড়ি করে। সেগুলো ধন্য মনে করে না বীর হাম্বির লুট করি লাই। পরে যখন বাস্কপত্র খুললেন, কিন্তু অবাক হয়ে গেলেন, কি বলো ওটা কি বার হয়েছে বাবা। তখন ওনার মধ্যে একটা কৌতূহল এলো, কেন পুরীর থেকে নবদ্বীপ এই সমস্ত শত শত মাইল পথ অতিক্রম করে এই সমস্ত বইপত্রগুলো নিয়ে আছে, কি আছে একটা জানা একটা কৌতূহল এলো। সেই সময়কালের একজন বিখ্যাত পণ্ডিত শ্রীনিবাস আচার্য পুঁথিগুলো পাঠ করলেন। শ্রীনিবাস ছিলেন শ্রী চৈতন্য মহাপ্রভুর প্রধান শিষ্য ছিলেন শ্রীনিবাস আচার্য। একের পর এক যখন বইগুলো পাঠ করতে থাকেন, তখন বীর হাম্বিরের অন্তরের মধ্যে এমনই একটা পরিবর্তন চলে আসে, দ্বিতীয় তিনি হরিচারা কিছু বোঝেনি। পরবর্তীকালে শ্রীনিবাসকে গুরু বলে মিলেন, তিনি নিজে বৈষ্ণব ধর্ম দিলেন এবং সমস্ত বিষ্ণুপুরবাসীকে এবং মল্লবাসীকে কৃষ্ণের প্রতি প্রেম বা ভালোবাসা সৃষ্টি করে কি 1600 খ্রিস্টাব্দে রাস মঞ্চটা তৈরি করেন। কি জন্য তৈরি করেছেন? এই যে 108টা দোর গোল গোল করে সাজানো আছে, আমরা পেরিয়ে এলাম, পেরিয়ে যাবো, এই যতগুলো দরজা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা দরজার মাঝে মাঝে এক জোড়া করে রাধা কৃষ্ণের মূর্তি বসিয়ে 5 দিন ব্যাপী ব্যাপক ভাবে রাস উৎসব করা হয়। যতগুলো গেট আছে এক জোড়া করে রাধা কৃষ্ণের মূর্তি এখনো হয় হতো। হ্যাঁ, এখানে 108টা খোল বাজানো হতো, 108টা ছোট মেয়ে নৃত্য করতো, 108 জন পূজারী একসাথে আরতি করতো। যেহেতু কৃষ্ণের 108 নাম, সবকিছু 108 দেখাতো। আর এই সমস্ত বোতলে কোথা থেকে জোগাড় করতো না, বিষ্ণুপুর তথা মল্ল রাজাদের যতদূর এরিয়া ছিল রাঢ় অঞ্চল, মালভূম, সিংভূম, যত ভূম হচ্ছে মল্লদের এলাকা, এই সমস্ত এলাকা থেকে প্রত্যেক বছর রাসের সময় সমস্ত রাধা কিনমুখকে হাজির করাতো। প্রত্যেকটা গেটে গেটে একজোড়া করে বসানো হতো। 5 দিন রাস হতো। 5 দিন পরে যে যার মন্দিরের মূর্তিগুলো ট্রান্সফার হতো। এই রাসটা চলছিল ম্যাডাম 1600 থেকে 1932 সাল পর্যন্ত। একটানা 332 বছর এই রাস মঞ্চের রাসটা আছে। তারপর কিন্তু এখানে রাস হয় না। এখন যেখানে রাস হচ্ছে, শহরের মধ্যে দুটো মন্দির আছে, একটা হচ্ছে কৃষ্ণগঞ্জ বলে একটা নতুন মন্দির করা হয়েছে, একটা মাধবগঞ্জ বলে আছে, সেখানে বেশ কিছু রাধাকৃষ্ণ মন্দির রাস হয়। তবে এই জায়গাতে রাস হয় না, কারণ টুরিস্ট স্পট বা হেরিটেজ সম্পদ। কিন্তু হেরিটেজ ঘোষণা করেছে 1932 পর্যন্ত রাসে সমাপ্ত হয়েছে। তাহলে বুঝতে পারলেন। এরপর যাচ্ছে আমরা রাস মঞ্চের মিডিল জায়গাতে, যেটা আমরা গর্ভগৃহ বলা হচ্ছে, সেই রাস্তা বলে মূর্তিগুলো কিন্তু শয়ন দিকে আসছে, শয়ন পক্ষে যাচ্ছে। ভেতরটা খুব ঠান্ডা এবং আমি তো আগেই বললাম, যত ভিতর দিকে যাবে তত এসির মতো ঠান্ডা হবে, প্রাকৃতিক আছে। আচ্ছা, আমরা দেখতে পারবো এখানে ছোট দিয়ে পুরো পাশটা দেখা যাচ্ছে। ওই পাশটা দেখতে পাবেন। আচ্ছা, এই ভিতরে একটু লাইটটা দিয়ে দেখবেন। এই বাঁদিকে মাথা রেখে ডান দিক পর্যন্ত একটা ভিতরে একটা হলের মতো করা আছে, বা এইখানটা মাথা রেখে আচ্ছা, এই বাঁদিকে একটা হলের মতো করা আছে। একটা রাইটে দেখুন, দেখতে তো এদিকে দেখতে পাই, হ্যাঁ এদিকে হলের মতো আছে করে, বাঁদিকে একটা রাস্তা আছে যাওয়া। বাঁদিকে রাস্তা আছে দেখেছি ম্যাডাম, যদি দেখবেন তো দেখেন, তারপর আমি ব্যাপারটা বলছি। এর ভিতরে একটা বড় একটা হলের মতো করা আছে, যে 108 জোড়া অর্থাৎ 216 পিস যে রাধাকৃষ্ণ মূর্তি আনাতো রাস করার লেগে, সোনার মূর্তি, কোষ্ঠীপাতা মূর্তি, অষ্টাদশ মূর্তি, বিভিন্ন মূর্তিগুলো রাত্রেবেলায় ভিতরে শয়ন দেওয়া হতো। দিনের বেলায় প্রত্যেকটা ডোরে সাজে রাস উৎসব করাতো, হরিনাম করাতো। মূর্তিগুলোকে সেফটি লেগে ভিতরগুলো 5 দিন রাখা হতো, যে 5 দিন রাখতো। 5 দিন পরে যে যার মূর্তিগুলো ট্রান্সফার করে। এর মাঝে দেখুন একটা করে তীরের মতো আছে, দেখতে পাচ্ছেন? এটা হচ্ছে খিলানের মেইন চাবি। এইটার উপরে কিন্তু এই পুরো আঁশটা কিন্তু ডিপেন্ড করছে, এটা যদি খোঁজে পুরো আঁশটা কিন্তু আলগা দিচ্ছে, হালকা হয়ে যাবে। এটাকে বলে কিস্টোন। রেলের টেলে ক্ষেত্রে দেবেন এটা এরকম প্রত্যেকটা একটা চাবি থাকে। আর এখানে একটা কেবল টেরাকোটার কাছে প্রত্যেকটা ক্ষেত্রে দুটো করে লোটাস রয়েছে, পদ্ম ফুল। এরপরে যে সমস্ত মন্দিরগুলো আমরা যাবো, রামায়ণ, মহাভারত, কৃষ্ণলীলা, অসাধারণ কাছে, সেই সমস্ত মন্দিরগুলো আমরা এক এক করে যাবো। তো এখানে যেহেতু আমরা একটা গাইড নিয়েছিলাম, এখানে গাইডরা 350 টাকা নিল, আর টোটো আমার কাছ থেকে প্যাকেজ হিসেবে নিল 500 টাকা, পুরো টোটাল যতগুলো আছে দেখাবে। তো এইখানকার হিস্ট্রিটা তোমাদেরকে আমার যে গাইড আছে উনি বলে দিল, আর তোমাদেরকে আমি একটু ঘুরে ঘুরে জায়গাটা দেখাচ্ছি। জায়গার একটা মানে ভিউটা দেখো, এত 400 বছর পুরানো একটা মন্দির, একটা মন্দির যেটা রয়েছে কি সুন্দর। এটা তখন কিন্তু চুন সুরকির গাঁথনি ছিল, এই চুন সুরকির গাঁথনির উপরেই কিন্তু এই মন্দিরটা দাঁড়িয়ে রয়েছে, এবং খুব একটা যে ভেতরে ড্যামেজ হয়নি, বাইরে হয়তো রিপেয়ারিং এর কাজ চলছে।
তো এই হচ্ছে সেই মন্দির। তো মন্দিরটা আমি তোমাদেরকে একটু ঘুরে দেখিয়ে দিলাম কীরকম মন্দিরটা। আর এই মন্দিরটা ঘোরার পরে তোমাদেরকে যেহেতু টিকিট কেটে ঢুকলাম, আমাদের এই 3টে মন্দির দেখার জন্য 50 টাকা নিল। আর নামার পরে 25 টাকা করে 2টো টিকিট নেওয়ার পরে এবার আমি তোমাদেরকে ঘুরে পুরো বাইরেটা একবার দেখিয়ে দিচ্ছি। বাইরের পরিবেশটা একটু দেখো, এই হচ্ছে বাইরের পরিবেশ। আর এখানে আমাদের ইন্ডিয়ান ফ্ল্যাগ রয়েছে। আর এই হচ্ছে সেই মন্দিরের বাইরের, তোমাদেরকে একবার ঘুরিয়ে দেখিয়ে দিলাম বাইরেটা। গুম ঘর, তাই তো? হ্যাঁ, এটার নাম হচ্ছে আপনার গুম ঘর। মল্লে আমাকে গুরুতর অপরাধ করলে যাকে চরম শাস্তি দেওয়া হতো, মৃত্যুদণ্ড করা হতো, এই গুমঘরটার সাইডে একটা লোহর পেঁচানো সিঁড়ি ছিল, নিচে একটা কালো কাপড় করে উপরে তোলা হতো, মাঝে একটা গর্ত করে সেই গর্তের মধ্যে তাকে ফেলে দেওয়া হতো। তার এমন কিছু ফুল রাখা থাকতো না, সে পোড়া মতো যাতে গাঁথায় যায়, তার লাশটাকে আবার 2-1 ঘন্টা পরে বার করার ব্যবস্থা দিল। এটা 17th সেঞ্চুরি মহারাজা বীর সিংহ স্থাপন করে। তবে এইটা নিয়ে বিভিন্ন লেখকের কিন্তু বিভিন্ন মতবাদ আছে। এটা হচ্ছে এখানকার যে মডেল, রাজবাড়ির 2টো ফোর্ট রয়েছে, ফোর্টের মাঝে আমরা পরীক্ষা দিয়ে গেলাম, আগে গেলে দেখতে হবে। আরেকটা বিখ্যাত একটা টেরাকোটার হেরিটেজ টেম্পলকে এলাম, শ্যাম রায়। শ্যাম মিনস কৃষ্ণ, রায় হচ্ছে রাধা কৃষ্ণের টেম্পল। এখানকার স্থানীয় অর্থাৎ লোকারা বলে এই 5 চূড়োর টেম্পল বা 5টা রত্নের টেম্পল অনেকে বলে। এই টেম্পলটার ডিজাইনটা এমনি যে বাংলা যেমন 4 চালা মাটির বাড়ি হয় না, সেরকম বাংলা চালার পর দেখুন 5টা চূড়া দেখুন, চারদিকে যে চূড়া আছে না উড়িষ্যার স্থাপত্য নাই, আর মাঝে দেখুন মোগল স্থাপত্য নাই। এটা 1643 মলয়ের রঘুনাথ সিংহ, যিনি রাজপঞ্চের বানিয়েছেন বীর হামবীর, তার ছেলে মলয়ের রঘুনাথ সিংহ 1643 সালে এই মন্দিরে স্থাপন করেন। আর এইটার মধ্যে যে সমস্ত টেরাকোটার কাজগুলো আছে, রামায়ণ, মহাভারত, কৃষ্ণলীলা, অসাধারণ টেরাকোটা দিয়ে সাজা। এমনই একটা গাছটা মানে পাতাগুলোর বৈশিষ্ট্য দেখুন, একটা পাতা থেকে আরেকটা পাতা তার উপরে সৃষ্টি হয়েছে দেখুন। হ্যাঁ, এটার নাম হচ্ছে রানী কয়েদ। এইগুলা এই অনেকটা বেল পাতার মতো, কিন্তু বেল পাতা নয়, একটা পাতার উপরে আরেকটা পাতা সৃষ্টি হয়েছে। আর এগুলা অনেকটা ব্যাচ পিয়াল যেমন ফলগুলো হয় সেরকম টাইপের। মানে আমরা বিষ্ণুপুরে এই যে শ্যাম রায় মন্দিরে এসেছি, শ্যাম মিন্স কৃষ্ণের কথা বলা হয়েছে। এই মন্দিরের গায়ে কিন্তু মহাভারত এবং রামায়ণের অনেক কিছু তুলে ধরা হয়েছে। সেই কাহিনীগুলোকে এই মন্দিরের গায়ে টেরাকোটার মাধ্যমে কি সুন্দর করে তুলে ধরা হয়েছে, তোমরা সেটা একটু দেখো, তোমাদেরকে দেখাচ্ছি। আশা করি তোমাদের ভালো লাগবে। এবং এই মন্দিরের আগে পিছে পেছন দিকটা তো সব জায়গাতেই এই মন্দিরের মধ্যে কিন্তু এই কাজগুলো তুলে ধরা হয়েছে। রাম রাবণের যুদ্ধ থেকে শুরু করে মহাভারতের অনেক কাহিনী এইখানে তুলে ধরা হয়েছে, সেইগুলোকে আমি তোমাদের একটু দেখাচ্ছি। এখানে বিষ্ণুপুরে কিন্তু অনেক মন্দির ছিল, মানে এখন বর্তমানে বেশ কয়েকটা মন্দির এখন মানে দেখতে পাচ্ছি। আর তাছাড়া বিষ্ণুপুরে 108 জোড়া যেহেতু রাধাকৃষ্ণের মূর্তি আছে না, এখানে 108টাই মন্দির ছিল বিষ্ণুপুরে। তার মধ্যে এই সমস্ত মন্দিরগুলো আমরা ধ্বংসস্তূপ দেখা পাচ্ছি। এই সামনে যে মন্দিরটা দেখতে পাচ্ছেন, একটা মহাপ্রভুর যে মন্দির ধ্বংসস্তূপে পড়ে আছে, এটা হয়তো আর বছর দেশের পরে এটা আর দেখতে পাওয়া যাবে না। এই মন্দিরগুলোর নাম হচ্ছে মহাপ্রভুর, এটা হচ্ছে কৃষ্ণ বলরামের মন্দির। কৃষ্ণ বলরামের মন্দির এগুলাও আস্তে আস্তে আমরা এরকম মধ্যেও বেশ কিছু টেরাকোটার কাজ ছিল, এগুলো আস্তে আস্তে মানে লুপ্ত হয়ে যাচ্ছে আস্তে আস্তে। আচ্ছা, ওইটা কি আছে পেছনে? ওই দিকটা ছিল মনে হয় প্যালেসের এলাকা, যে প্যালেসটা না, সেই প্যালেসের এলাকাটা ওইটা। এখন ওটা পুরোটাই ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। তলাটায় যে পুকুরটা আছে, এই পুকুরটার নাম হচ্ছে সাততলা, যার নামটা হচ্ছে সাততলা। হ্যাঁ, এই যা ওই সিঁড়িটা কিছুটা আছে এখনো, সিঁড়ি এই বাঁদিকে একটা সিঁড়ি আছে দেখুন, এই বাঁদিক থেকে। এই পুরো এলাকাটাতে দেখতে পাচ্ছেন, এই সাইডে দেখুন যে স্তম্ভটা রয়েছে, এই স্তম্ভগুলো করছে হামল, পুকুরের যে ঠান্ডা বাতাসটা ওই হামল বসে, ওই যে উপরে একটা রয়েছে, হ্যাঁ, এই হামল বসে মনে হয় পুকুরের ঠান্ডা বাতাসটা অনুভব করতে হয়, যেমন রাজস্থানে আপনারা হামল দেখেছেন। আর এই তলাটার পুকুরটার নাম হচ্ছে সাততলা, যার জলটা আজও পর্যন্ত শুকায় নাই। এটা ছিল ওনাদের খিড়কি পুকুর, এখন তো ওনারাই ব্যবহার করতে পারতেন, আদার্স কেউ পারতেন না। আচ্ছা, এইগুলো থেকে বসে বসে ঠান্ডা হওয়ার একটা ইয়েটা নিত, অনুভব করতেন। আর প্যালেসের পুরোটা এলাকাটাই তো। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা একটা বিখ্যাত একটা টেরাকোটা হেরিটেজ টেম্পলকে এলাম, জোর বাংলা টেম্পল। এই টেম্পলগুলো কিন্তু প্রায় সময় আমরা টিভিতে দেখানো হয়, চলো যায়, তারা বাংলা, আকাশ বাংলা টিভিতে দেখানো হয়। আমাদের যেমন পশ্চিমবাংলায় যেমন চালা বাড়ি হয় না, দোচালা